আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের এসসি ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিক ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ট্যাগ কোশ্চেনে কিভাবে পাসে পাস তোলা যায় এই নিয়ে আজকে আমাদের ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি আমরা। ট্যাগ কোশ্চেন শেখার ক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেনের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শেখা দরকার। ট্যাগ কোশ্চেনের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি কি? অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, অর্থাৎ বাক্যটি যদি হ্যাঁ বোধক হয় তাহলে এর ট্যাগ কোশ্চেন হবে না বোধক বা নেগেটিভ। আবার 2 নম্বর বৈশিষ্ট্যটা কি দেওয়া আছে দেখো, নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ বাক্যটি যদি নেগেটিভ হয়, অর্থাৎ বাক্যটি যদি তোমার না বোধক হয়, সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক। এই নেগেটিভ এবং অ্যাফার্মেটিভের উপর ভিত্তি করে ট্যাগ কোশ্চেনের গঠন আলাদা হয়ে থাকে। যখন আমাদের ট্যাগ কোশ্চেনের স্টেটমেন্ট বা বাক্যটি যখন আমাদের হ্যাঁ বোধক হবে, তখন আমাদের ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। তখন আমাদের বাক্যের গঠন, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের গঠন কেমন হবে? প্রথমে একটা অক্সিলারি ভার্ব বসবে, এরপর নট বসবে, এরপর সাবজেক্ট বসবে। আবার বাক্যটি যখন নেগেটিভ হবে, অর্থাৎ বাক্যটি যখন না বোধক হবে, সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তখন আমাদের ট্যাগ কোশ্চেনের গঠন হবে, প্রথমে একটা অক্সিলারি ভার্ব বসবে, এরপর সাবজেক্ট, এরপর প্রশ্নবোধক চিহ্ন। একটি কথা তোমাদের না বললেই নয়, প্রশ্নবোধক না চিহ্ন না দিলে ট্যাগ কোশ্চেন হবে না। ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে কোনো কিছু শেষে, কোনো একটা বাক্যের শেষে ছোট্ট একটা প্রশ্ন শেষে জুড়ে দেওয়া আর কি। এখন দেখো, তোমাদের সুবিধার্থে আমরা তোমাদেরকে কিছু অক্সিলারি ভার্ব দিয়ে দিয়েছি। এখানে টোটাল 21টি অক্সিলারি ভার্ব আছে, যেগুলো ইংলিশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এগুলো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। তারপর আছে হ্যাজ, হ্যাভ, হ্যাড, ওট টু, ডেয়ার, ইউজ টু, নিড। এই যেই অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন এই যে দেখো, আমরা যখন হ্যাবোধক যখন আমরা কোনো হ্যাবোধক বাক্যের করব, যখন কোনো একটা বাক্য হ্যাবোধক বাক্যের ক্ষেত্রে যখন আমরা ট্যাগ কোশ্চেন করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে অক্সিলারি ভার্ব বসাতে হবে। আবার যখন একটি নাবোধক বাক্য ট্যাগ কোশ্চেন করব, নাবোধক বাক্যের ট্যাগ কোশ্চেন করব, তখনও কিন্তু আমাদের অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে। অর্থাৎ এই যে যেখানে যে ভার্ব দেওয়া আছে 21টি, এটি খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেন, বিশেষ করে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে। এরপর দেখো, নর্মাল সাবজেক্ট প্লাস হচ্ছে নর্মাল সাবজেক্ট থেকে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টগুলো কেমন হয়। যদি ট্যাগ কোশ্চেনে মানে কোনো একটা বাক্যে যদি নাথিং সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হবে, প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করতে হবে। এরপর এনিওয়ান থাকলে দে, এভরিবডি থাকলে দে বসাতে হবে, সামবডি থাকলে দে, নো ওয়ান, নান ব্যবহার নান যদি কোনো একটা সাবজেক্ট থাকে কোনো একটা বাক্যের, সেক্ষেত্রে আমাদের দে বসাতে হবে। দেয়ার ইজ থাকলে ইজেন্ট দেয়ার, লেটাস থাকলে কোনো কিছু বাদে শ্যাল উই, কোনো কিছু চিন্তা ছাড়াই শ্যাল উই বসাতে হবে। এরপর লেট মি, লেট হার, এগুলো থাকলে হচ্ছে তোমার উইল ইউ ব্যবহার করতে হবে। এনিথিং, থিং থাকলে ইট ব্যবহার করতে হবে। এভরি ওয়ান দে, নো বডি দে, নো ওয়ান থাকলে দে বসাতে হবে। দেয়ার ইজ নো থাকলে ইজ দেয়ার বসাতে হবে। লেটস থাকলে শ্যাল উই বসাতে হবে। লেট হিম বা লেট দে বা দেম, এরকম কিছু থাকে, লেট দেম, এরকম কিছু থাকলে উইল ইউ ব্যবহার করতে হবে। এইটা হচ্ছে মূলত আমি তোমাদের সহজত্বে, তোমরা যাতে খুব সহজে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা বসাতে পারো, এই জন্য আমি তোমাদের এখানে এই 4টা করে দিয়েছি। এরপর ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের সাথে নটকে সংক্ষিপ্ত আকারে বসাতে হয়। যেমন দেখো, এম নট, এটাকে আমাদের ট্যাগ কোশ্চেন যখন করব, তখন আমাদের সেখানে আর নট ইউজ করতে হবে। ইজ নট থাকলে ইজেন্ট, আর নট থাকলে আর এন্ড ব্যবহার করতে হবে, ওয়াজ নট থাকলে ওয়াজেন্ট, ওয়ার নট থাকলে ওয়ারেন্ট, শ্যাল নট থাকলে শ্যান্ট, শুডেন্ট, শুড নট থাকলে শুডেন্ট, এইরকম করে এই সবগুলো করতে হবে। যেমন ক্যান নট থাকলে কান্ট ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে দেখো কি আছে, কুড নট, মে নট, মাইট নট, মাস্ট নট, হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট,
ওড টু, ওড নট, ওড টু দেই নাই, আচ্ছা ওড টু নট, আচ্ছা এখানে একটু ওড টু দিয়ে দিই, ওড টু নট, আচ্ছা এটাকে বসায় দিলাম হচ্ছে আমরা, এটাকে একটু এখানে দেখো, এরপর আছে ডেয়ার নট, তারপর আছে ইউজ নট, তারপর আছে নিড নট। এই যে এগুলো নিয়ে সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এই যেগুলো, ঠিক আছে। যখন তোমরা কোনো বাক্যের মধ্যে কুড নট পাইবা তখন কুডেন্ট বসাইবা সংক্ষিপ্ত আকারে, মে নট থাকলে মাইন্ড ব্যবহার করবা, মাইট নট থাকলে মাইন্ড ব্যবহার করবা, মাস্ট নট থাকলে মাস্টন্ট ব্যবহার করবা, এরকম করে সবগুলো ব্যবহার করবা। এরপর আমরা দেখি, আমরা মূল যে রুলসগুলো আছে ট্যাগ কোশ্চেন সেগুলোতে চলে যাই। দেখো 1 নম্বর রুলসে কি দেওয়া আছে, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, যদি সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন দেখো, মাই ফ্রেন্ড রাকিব ইজ আ ম্যারিটোরিয়াস বয়, আমার বন্ধু রাকিব একজন মেধাবী ছেলে। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। আমরা যখন পড়েছিলাম শুরুতে এই যে এখানে যে যদি আমাদের বাক্যটি হ্যাঁ বোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে না বোধক, অর্থাৎ তখন গঠন হবে কি, প্রথমে একটা অক্সিলারি ভার্ব আসবে, এরপর নট, এরপর সাবজেক্ট বসবে। আমরা এটা এই বাক্যে দেখি, এই বাক্যটা যেহেতু হ্যাঁ বোধক, এখানে কোথাও নট নাই, তার মানে এই বাক্যের ট্যাগ কোশ্চেন হবে না বোধক। এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এই যে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করছি, বাক্যটি যেহেতু হ্যাঁ বোধক তাই আমরা এখানে সংক্ষিপ্ত আকারে নট বসাইছি। মাই ফ্রেন্ড রাকিব, রাকিব যেহেতু একজন ছেলে তাহলে ছেলের প্রোনাউন সাধারণত হি হয়ে থাকে, এই জন্য আমরা হি ব্যবহার করেছি। এরপর সর্বশেষে ট্যাগ কোশ্চেনের প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। এর মানে হচ্ছে মাই ফ্রেন্ড রাকিব আহমেদ ইজ সো ম্যারিটোরিয়াস বয়, এই বাক্যের ট্যাগ কোশ্চেন হবে ইজেন্ট হি। এরপর আরেকটা উদাহরণ দেখো, জন কিট ওয়াজ এ গ্রেট পোয়েট ইন ইংলিশ লিটারেচার, জন কিট ছিলেন একজন ইংলিশ সাহিত্যের একজন বিখ্যাত কবি। এখন এই বাক্যের আমাদের কি খুঁজতে হবে, প্রথমে যে বাক্যটি কি হ্যাঁ বোধক না বোধক। যেহেতু বাক্যটি হ্যাঁ বোধক, এখানে কোথাও নট নাই, সেহেতু বাক্যটির ট্যাগ কোশ্চেন হবে না বোধক। এজন্য আমাদের প্রথমে কি খুঁজতে হবে, অক্সিলারি ভার্ব। এই যে আমরা একটা অক্সিলারি ভার্ব পেয়েছি ওয়াজ, এই জন্য আমরা এখানে ওয়াজ বসাইছি। এ বাক্য যেহেতু না বোধক না, এই জন্য আমাদেরকে সংক্ষিপ্ত আকারে নট বসাতে হবে। এরপর দেখো, জন কিটস যেহেতু একজন পুরুষ, এর ক্ষেত্রে সাধারণত কি বসবে, প্রোনাউন হি বসবে। এরপর দেখো আরেকটি উদাহরণ আমি যাই, জান্নাত হ্যাজ নট ডান ইয়েট ইট, জান্নাত এটা এখনও করেনি। এখন এখানে দেখো, আমরা তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে বাক্যটি যদি হ্যাঁ বোধক হয় সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন হবে না বোধক, বাক্যটি যদি না বোধক হয় সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন হবে হ্যাঁ বোধক। যেহেতু এই বাক্যটি না বোধক, এখানে একটা নট আছে, সেহেতু এই বাক্যের ট্যাগ কোশ্চেন হবে হ্যাঁ বোধক। যেহেতু আমরা এখানে প্রথমে কি করব, আমরা প্রথমে অক্সিলারি ভার্ব খুঁজবো। এই যে বাক্যের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, আমরা এই জন্য হ্যাজ বসেছি। যেহেতু এই বাক্যটা না বোধক সেহেতু আমরা এখানে নট ব্যবহার করব না। এরপর জান্নাত যেহেতু একটা মেয়ের নাম, সেই জন্য আমরা এখানে শি ব্যবহার করব, কারণ মেয়েদের নামের ক্ষেত্রে প্রোনাউন শি ব্যবহৃত হয়ে থাকে। এখানে আরেকটা জিনিস দেখো, আমরা একটা নোট দিয়েছি, বাক্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার জন্য ডু, ডাজ, ডিড বসে। যেমন দেখো এই বাক্যে আমরা কিন্তু হ্যাজকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করেছি এবং ডানকে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত করেছি। যদি এমন হয় হ্যাভে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন আমাদের ট্যাগ কোশ্চেনের জন্য ডু, ডাজ এবং ডিড ব্যবহার করতে হবে। ডু এবং ডাজ প্রেজেন্টে এবং ডিডকে পাস্টে বসাতে হবে। যেমন উই হ্যাভ ব্রেকফাস্ট এভরি মর্নিং। এখানে দেখো এই যে এইখানে হ্যাভ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই সেজন্য আমাদেরকে কি আনতে হবে, ডু। কারণ হচ্ছে উইর সাথে আমরা জানি যে ডু বসে থাকে এবং ডাজ বসে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে।
যেহেতু এখানে বাক্যটি হ্যাঁ বোধক, সেহেতু আমাদের একটা নট আনতে হবে। যেহেতু বাক্যে উইর সাথে ডু বসে, এই জন্য আমরা প্রথমে ডু নিলাম। বাক্যটি যেহেতু হ্যাঁ বোধক, এই জন্য সংক্ষিপ্ত আকারে আমরা নট বসাইছি। এবং সাবজেক্ট, আমাদের এখানে সাবজেক্ট যেহেতু প্রোনাউন দেওয়া আছে, এই জন্য আমরা এখানে উই বসিয়ে দিয়েছি। দেওয়া আছে দেখো, আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট উইক। এই বাক্যের এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। এই বাক্যে হ্যাড হচ্ছে মেন ভার্ব এবং এই বাক্যটি হচ্ছে একটা হ্যাঁ বোধক বাক্য। এবং একই সাথে এই বাক্যটি একটি পাস্ট সেন্টেন্স বা অতীতমূলক বাক্য। যেহেতু আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম আমাদের এখানে ডু ডাস হচ্ছে প্রেজেন্টে ব্যবহার হয় এবং পাস্টে হচ্ছে আমরা ডিড ব্যবহার করে থাকি। এই বাক্যে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, সেহেতু আমরা প্রথমে কি আনবো, একটি ডিড আনবো। এরপর যেহেতু বাক্যে কোনো নট নাই বা নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, সেক্ষেত্রে আমাদেরকে সংক্ষিপ্ত আকারে নট বসাতে হবে। এই জন্য আমরা ডিডের সাথে সংক্ষিপ্ত আকারে নট দেব, ডিডেন্ট। এরপর সাবজেক্ট কি, আই, আমরা সাবজেক্ট আই বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। যেমন দেখো, আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট উইক। এই বাক্যের ট্যাগ কোশ্চেন হবে কি, ডিডেন্ট আই। এরপর দেখো 2 নম্বর রুলসে কী দেওয়া আছে, যেসব সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না সেখানে সাবজেক্ট অনুসারে ট্যাগ কোশ্চেন করার জন্য ডু, ডাস, ডিড বসে। বাক্যটি যদি প্রেজেন্ট হয় তবে ডু এবং ডু অথবা এবং ডাস। আর যদি বাক্যটি পাস্ট টেন্সে হয় অর্থাৎ অতীতকালে হয়, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের জন্য ডিড ব্যবহৃত হবে। যেমন শাহানা রিসাইট দ্য হোলি কুরআন। শাহানা কী করে, হোলি কুরআন ডেলি। শাহানা হচ্ছে প্রতিদিন কোরআন শরীফ পড়ে বা তেলাওয়াত করে। রিসাইট অর্থ তেলাওয়াত করা। যেহেতু এখানে দেখো, এই যে এখানে দেখো এস যুক্ত করা, আরেকটা জিনিস তোমরা নোটিস করবা যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যখন এস যুক্ত করবে বেশিরভাগ ক্ষেত্রে তখন ডাজ ব্যবহৃত হবে। এই যে একটা নাম, এই নামটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এখানে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। যেখানে একজন ব্যক্তিকে বোঝাবে সাবজেক্ট অনুযায়ী বা একটি বোঝাবে, সেক্ষেত্রে ডাজ ব্যবহার করা হয়। যেমন এখানে যেহেতু এস আছে, এই জন্য তোমরা এস ডাজ ব্যবহার করবা। যেমন এখানে এই যে ভার্বের সাথে এস যুক্ত করছে, এই জন্য আমরা ডাজ আনছি। আরেকটা কারণ হচ্ছে এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। আমাদের প্রথমেই খুঁজতে হবে কি, অক্সিলারি ভার্ব। যেহেতু অক্সিলারি ভার্ব নাই এখানে, যেহেতু এস যুক্ত করা আছে, তাই আমরা এখানে ডাজ যুক্ত করেছি। বাক্যটি যেহেতু হ্যাঁ বোধক, এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, সেক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত আকারে নট বসিয়েছি। শাহানা যেহেতু একজন মেয়ের নাম, সেহেতু আমরা এখানে শাহানার প্রোনাউন ফ্রম শি, অর্থাৎ মেয়েদের প্রোনাউন হয় শি, এই জন্য আমরা এখানে শি ব্যবহার করেছি। শাহানা রিসাইট দ্য হোলি কুরআন, এই বাক্যটির বা এই সেন্টেন্সটির ট্যাগ কোশ্চেন হবে ডাজেন্ট শি। এরপর দেখো, রাহাত অ্যান্ড রনি গো টু ইউনিভার্সিটি টুগেদার। এখানে রাহাত এবং রনি দুইজন হচ্ছে সাবজেক্ট। এখানে দেখো, এখানে বাক্যে মেইন ভার্ব ব্যবহার করা হচ্ছে, কোথাও অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় নাই। যেহেতু মেইন ভার্ব ব্যবহার করছে, এই জন্য আমাদেরকে ডু, ডাস অথবা ডিড আনতে হবে। এখানে যেহেতু এস যুক্ত করা, এস বা ইএস যুক্ত করা নাই, সেহেতু আমাদেরকে এখানে ডু ব্যবহার করতে হবে। যেহেতু বাক্যটি প্রেজেন্টে আছে, আমরা বলছি তোমাদের প্রেজেন্টে থাকলে ডু আর ডাস ব্যবহার করতে হয়। যেখানে এস যুক্ত থাকে, ইএস যুক্ত থাকে, সেখানে ডাস ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং বাকি ক্ষেত্রে ডু ব্যবহার করা হয়। এখানে যেহেতু দুইজন সাবজেক্ট, সেক্ষেত্রে আমাদের এখানকার সাবজেক্ট দুইজনের ক্ষেত্রে আমাদের প্রোনাউন কি হবে, দে। আর এখানে যেহেতু ভার্ব নাই, মেইন ভার্ব ব্যবহার করা হয়েছে, অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়নি, সেক্ষেত্রে আমাদের ডু আনতে হবে। যেহেতু বাক্যটি হ্যাঁ বোধক, এখানে কোনো নট নেই, এই জন্য আমাদের কি করতে হবে, সংক্ষিপ্ত আকারে নট বসাতে হবে। তাই এই যে বাক্যটা রাহাত অ্যান্ড রনি গো টু ইউনিভার্সিটি টুগেদার, এই বাক্যের ট্যাগ কোশ্চেন কী হবে, ডোন্ট দে। এরপর আরেকটি বাক্য দেখো, দে ডোন্ট টেইল এ লাই। এই বাক্যটি দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে দে, ডোন্ট হচ্ছে ভার্বের সাথে একটি নট যুক্ত করা আছে। এইখানে দেখো টেইল অর্থ হচ্ছে বলা, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যেহেতু ভার্ব নাই, প্রশ্ন করা হয়েছে, এই জন্য এটাকে আনা হয়েছে।
এই বাক্যের প্রথমে আমরা কি বসাবো, সাবজেক্ট বসাবো। আচ্ছা, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব যেহেতু নাই, এখানে আমরা ডু ডাজ ডিড বসাবো। এখানে যেহেতু ডু দেওয়া আছে আমরা এখানে ডু নিয়ে আসলাম। যেহেতু বাক্যটি নট দেওয়া আছে, বাক্যটি নেগেটিভ, এই জন্য আমরা এখানে সংক্ষিপ্ত আকারে নট বসাইলাম না। এরপর আমরা সর্বশেষে এখানে কি বসাবো, সাবজেক্ট বসাবো। যেহেতু এখানে দে দেওয়া আছে একটি সাবজেক্ট, তাই এখানে আমরা দে ব্যবহার করব। দে যেহেতু একটা নিজেই প্রোনাউন। একটা জিনিস মনে রাখবা যে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে সবসময় প্রোনাউন ইউজ করা হয়। এইখানে যেহেতু দে একটা প্রোনাউন দেওয়া আছে, এই জন্য এখানে দে সরাসরি ব্যবহৃত হয়েছে। দে ডোন্ট টেইল এ লাই, এই বাক্যের ট্যাগ কোশ্চেন হবে ডু দে। এখানে নট না হওয়ার কারণ হচ্ছে এই বাক্যটি নেগেটিভ। আমরা জানি যে বাক্যটি যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন হয় পজিটিভ বা হ্যাঁ বোধক। এবং সর্বশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে, এটা আমি তোমাদেরকে বলে দিছি, আবারও বারবার বলে দিতেছি যে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন না দিলে ট্যাগ কোশ্চেন কাটা যাবে এবং মার্ক এখানে তোমরা কোনো মার্ক পাবে না। এখানে তোমাদের একটা নোট দিয়ে দিছি, দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ বসে আর বাকি ক্ষেত্রে ডু বসে। আর যদি সেন্টেন্সটি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় ডিড ব্যবহৃত হয়ে থাকে। এরপর 3 নম্বর রুলসে কী দেওয়া আছে দেখো, সেন্টেন্সটি যদি লেটাস বা লেটস দিয়ে শুরু হয় ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে শ্যাল উই, এবং সেন্টেন্সটি যদি লেট হিম, লেট হার, লেট দেম এগুলো দিয়ে শুরু হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন উইল ইউ বসবে। লেট দিয়ে শুরু হওয়া এবং সেন্টেন্সটি যদি শুধু লেট দিয়ে শুরু হয় তবে উইল ইউ ব্যবহার করতে হবে। অর্থাৎ যখন কোথাও তুমি লেটস এবং লেটাস দেখবা সেখানে কোনো নিয়ম ফলো করবে না, তুমি সরাসরি সেখানে শ্যাল উই ব্যবহার করে দিবা। এরপর লেট হিম, লেট হার, লেট দেম এগুলো যদি কোনো বাক্যে থাকে তোমার কোথাও কোনো স্ট্রাকচার বা কোনো নিয়ম ফলো করতে হবে না, সেখানে তুমি উইল ইউ ব্যবহার করবা। লেট কথাটা থাকলে দুইটা জিনিস মনে রাখবা, লেটাস বা লেটস এই দুইটা থাকলে শ্যাল উই, আর বাকি সকল ক্ষেত্রে উইল ইউ ব্যবহার করবা। যেমন এইখানে দেওয়া আছে লেটস থাকলে আমরা তোমাদের বলে দিয়েছিলাম শ্যাল উই, কোনো কথা নাই। এরপর হচ্ছে লেট দেম আমরা বলছিলাম যে লেট আস বা লেটস বাদে যেই কোনো জিনিস থাকুক লেটসের সাথে তুমি এখানে উইল ইউ ব্যবহার করবা। এরপর দেখো কি দেওয়া আছে 4 নম্বর রুলসে, সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল নাউন থাকে তাহলে প্রোনাউন হবে কি দে, এবং বস্তুবাচক সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইট বসবে। যেমন দেখো দ্য বার্ডস আর ফ্লাইং, আমাদের প্রথম এখানে কি খুঁজতে হবে, অক্সিলারি ভার্ব। এই বাক্যের অক্সিলারি ভার্ব কি, এই যে আর, এখানে আমরা আর বসাইলাম। এরপর যেহেতু বাক্যটি হ্যাঁবোধক এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে দে বসাইছি। এখানে সাবজেক্ট, এখন আমাদের সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্টের দিকে আমরা নজর দিলে পাই যে এখানে বার্ডস বলছে, এখানে পাখিগুলো বলছে। যেহেতু পাখিগুলো প্লুরাল সেক্ষেত্রে আমরা তোমাদেরকে বলছি যে যদি নাউনটা প্লুরাল হয় অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কি হবে, সাবজেক্ট হবে আমাদের, সাবজেক্ট প্রোনাউন হবে দে। দেখো এখানে যেহেতু বার্ডস বলছে অনেকগুলোকে বোঝানো হয়েছে এই জন্য আমাদেরকে প্রোনাউন কি ব্যবহার করতে হচ্ছে, দে। এরপর দেখো আরেকটি দেওয়া আছে দ্য পেন ইজ রাইটস ওয়েল, এইখানে আমরা প্রথমে কি করব, অক্সিলারি ভার্ব। এই বাক্যে কোথাও অক্সিলারি ভার্ব আছে, নাই। এখানে আরেকটা জিনিস তুমি নোটিস করো, দেখো এখানে এস যুক্ত করা আছে, ইএস বা এস যুক্ত থাকে, সেখানে আমরা কি বসাবো, ডু অথবা ডাজের মধ্যে ডাজ বসাবো। কারণ ইএস থাকলে সেখানে আমরা তোমাদের সহজতে আমরা বলে দিলাম যে ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব। বাক্যটি যেহেতু হ্যাঁ বোধক সেক্ষেত্রে আমাদের সংক্ষিপ্ত আকারে নট নিতে হবে। এরপর আমরা সাবজেক্টের যদি দিকে আমরা লক্ষ্য করি, এখানে বলে দিস পেন, এই কলমটি বলছে। দেখো এখানে আমরা বলে দিচ্ছি সিঙ্গুলার সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে কি বলছি, বস্তুবাচক সিঙ্গুলার নাউন। দেখো এই পেন কলম তো এটা বস্তুবাচক, ওয়ান কাইন্ড অফ বস্তুকেই মিন করে। যেহেতু এখানে বস্তুবাচক একটা নাউন বুঝিয়েছে এখানে, তাহলে আমরা কি বসাবো, ইট বসাবো এটার পরিবর্তে। এই দিস পেনের পরিবর্তে আমরা সাবজেক্ট হিসেবে কি বসাবো, ইট। এরপর দেখো আমি তোমাদের সুবিধার্থে কোথায় কি বসাইবা, সাবজেক্ট থাকলে এটা হচ্ছে আমি তোমাদের এখানে সংক্ষিপ্ত আকারে দিয়ে দিচ্ছি। দেখো সেন্টেন্সে যদি এভরিওয়ান, এভরিবডি, অল, এনিবডি, এনিওয়ান, সামবডি, নোবডি, নো ওয়ান, নান, তারপর হচ্ছে ওয়ান, নো ওয়ান, এই সকল যদি এগুলো যদি সাবজেক্ট আকারে কোথাও পাও সেক্ষেত্রে তুমি প্রোনাউন সাবজেক্ট হিসেবে কি বসাইবা, দে। যেমন এভরিবডি ওয়ান্টস টু
বি হ্যাপি। এখানে আমরা তোমাদের একটা জিনিস দেখো, এখানে আমি বলছিলাম যদি ভার্বের শেষে এস থাকে তাহলে ডাস ব্যবহার করতে হবে। এইখানে ডাস আমরা কেন ব্যবহার করলাম না, ডু ব্যবহার করলাম কেন? এই যে আমরা তোমাদেরকে বলে দিচ্ছি যে এভরিবডি থাকলে দে দিতে হয়, এবং এই যে দে, এই দের সাথে কখনো ডাস ব্যবহার করা হয় না, কিন্তু ডু ব্যবহার করা হয়। যেহেতু এই দের সাথে ডাস ব্যবহার করা হয় না, সেহেতু এখানে এস থাকা সত্ত্বেও আমরা এখানে ডাস ব্যবহার করতে পারবো না। এখানে কি ব্যবহার করতে হবে? ডু। এরপর যেহেতু বাক্যটি হ্যাঁবোধক, এই জন্য আমাদেরকে এখানে সংক্ষিপ্ত আকারে নট ব্যবহার করতে হবে। তাহলে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এই বাক্যের ট্যাগ কোশ্চেন কী হবে? ডোন্ট দে। এরপর দেখো আরেকটা জিনিস নোট দিয়ে দিছি তোমাদের বোঝার সুবিধার্থে, দে এর সাথে কখনো ডাজ বসে না। একটু আগে আমি তোমাদেরকে বলে দিছি, ডে এর সাথে কি বসে সবসময়? ডু অথবা ডিড। বাক্যটি যদি প্রেজেন্টে থাকে তাহলে ডু, এবং পাস্টে থাকলে ডিড বসে। এরপর 5 নম্বর রুলসে কি দেওয়া আছে দেখো, সেন্টেন্সের সাবজেক্ট যদি এনিথিং, নাথিং, এভরিথিং থাকে তাহলে ট্যাগ কোশ্চেন হিসেবে প্রোনাউন হবে কি? ইট। এই যে দেখো, নাথিং ইজ সার্টেন। আমাদের প্রথম জিনিসটা নোটিস করতে অক্সিলারি ভার্ব আছে কিনা। এই যে অক্সিলারি ভার্ব আছে, আমরা এখানে অক্সিলারি ভার্ব বসাইলাম। এখন এখানে দেখো যে আমরা এখানে নট কেন বসাইলাম না, এখানে এই যে নাথিং, এটা নিজেই হচ্ছে একটা নাবোধক বাক্য, এই জন্য এখানে আমরা সংক্ষিপ্ত আকারে নট দিই নেই, এবং নাথিংয়ের পরিবর্তে আমরা কি বসাইছি? ইট বসাইছি। এখানকে এই তিনটা জিনিসের মধ্যেই নাথিংই হচ্ছে নাবোধক, বাকি দুইটা হচ্ছে হ্যাঁবোধক। এভরিথিং থাকলেও ইট বসাবে, এভরিথিং এনিথিং থাকলেও ইট বসাইবা, কিন্তু এই দুইটা তখন আবার নট বসবে। এই দুইটার ক্ষেত্রে নট বসবে, কিন্তু এটার ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে নট বসবে না। এরপর দেখো হচ্ছে এখানে আমরা 6 নম্বর রুলসে কিছু নাবোধক বাক্য, শুধু নট থাকলে যে বাক্যটি নাবোধক হয় এমন না, এছাড়াও অন্য কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে বাক্যটি নাবোধক হিসেবে গণ্য হয়। এগুলো কি কি দেখো, হার্ডলি, স্কার্টসলি, সেলডম, রেয়ার, রেয়ারলি, লিটেল, ফিউ, নেভার, নাথিং, নেইদার, নো ওয়ান, নান, নোবডি থাকলে বাক্যটি নেগেটিভ হিসেবে গণ্য করা হয়, এবং এই সকল নেগেটিভ বাক্যের ট্যাগ কোশ্চেন হবে কি? পজিটিভ। যদি বাক্যটি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা তো জানি যে বাক্যটির ট্যাগ কোশ্চেন হয় পজিটিভ। যেমন হি হার্ডলি স্পিক দ্য ট্রুথ, এই বাক্যটি কি আছে আমাদের প্রথমে জিনিসটা লক্ষ্য করতে হবে, এই বাক্যটা আছে নেগেটিভ। এরপরে আমাদের খুঁজতে হবে যে এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। এই বাক্যে যেহেতু অক্সিলারি ভার্ব নাই সেক্ষেত্রে আমাদের ডু, ডাজ, ডিড আনতে হবে। যেহেতু বাক্যটি প্রেজেন্টে আছে সেক্ষেত্রে আমাদের ডু অথবা ডাজ আনতে হবে। এই যে হি, এই হির ক্ষেত্রে কোথাও কি হয় না, ডু ব্যবহৃত হয় না। আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দিয়েছিলাম, যদি ভার্বের শেষে এজ যুক্ত থাকে সেক্ষেত্রে তোমরা ডাজ ব্যবহার করবা। এই যে আমরা এখানে ডাজ ব্যবহার করছি, এখানে যেহেতু বাক্যটি নাবোধক, এই যে হার্ডলি আমরা বলে দিয়েছি, হার্ডলি থাকলে সেটা একটা নাবোধক বাক্য, নাবোধক ওয়ার্ড। এই ওয়ার্ডটা যদি কোনো বাক্য থাকে তাহলে ওই বাক্যটি নাবোধক বাক্য হিসেবে ব্যবহৃত হয়, এই জন্য আমরা এখানে সংক্ষিপ্ত আকারে নট বসাই নেই। এরপর সাবজেক্ট বসাবো, এই যে আমরা সাবজেক্ট বসেছি। এরপর সর্বশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিছি। হি হার্ডলি স্পিক দ্য ট্রুথ, এই বাক্যটির ট্যাগ কোশ্চেন হবে ডাজ হি। এরপর দেখো আমাদের 7 নম্বর রুলসে কী দেওয়া আছে, কোনো সেন্টেন্সে যদি আই এম দিয়া শুরু হয় তবে এর ট্যাগ কোশ্চেন কী হবে? আরেন্ট আই। এটা হচ্ছে সঙ্গে তোমরা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা। যদি কোনো সাবজেক্টের কোনো একটা সেন্টেন্সের যদি শুরু হয় আই এম দিয়া তাহলে সেইখানে তোমরা আরেন্ট আই ব্যবহার করবা। যেমন আই এম এ স্টুডেন্ট, এটার কোনো কিছু চিন্তা বাদেই তুমি আরেন্ট আই ব্যবহার করে দিবা, কারণ এটা একটা অটোমেটিক্যালি একটা রুলস হিসেবে ব্যবহৃত হয়। এখানে তুমি আরেন্ট আই না দিয়ে যদি অ্যামেন্ট আই দাও তাহলেও সেটা কারেক্ট হবে, তবে স্ট্যান্ডার্ড ইংলিশের ক্ষেত্রে আরেন্ট আই দেওয়াটা বেটার। এরপর 8 নম্বর রুলসে কী দেওয়া আছে, দিস, তারপর হচ্ছে দ্যাট, দিস, দোজ, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো দ্বারা সেন্টেন্স শুরু হলে এগুলোর পরবর্তী যেই নাউন প্রোনাউন তাকে সাবজেক্ট ধরে ট্যাগ কোশ্চেন করতে হবে। এরপর দেখো আরেকটা নোট দিয়ে দিচ্ছে এখানে, সাবজেক্ট যদি দিস এবং দ্যাট হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে ইট, অর্থাৎ এইটার এটা থাকলে হবে এর ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইট, এবং দোজ আর দিস এবং দোজ থাকলে সাবজেক্ট হবে কি? দে ব্যবহৃত হবে। যেমন এখানে দেখো, দ্যাট ম্যান, দ্যাট উইম্যান ইজ ভেরি ইন্টেলিজেন্ট, আমরা বলে দিছিলাম যে এই যে দ্যাট এর পরে নাউন অনুযায়ী কি করতে হবে? আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। আমরা সর্বপ্রথমে কি খুঁজবো? অক্সিলারি ভার্ব। এই যে আমরা অক্সিলারি ভার্ব খুঁজলাম। বাক্যটি যেহেতু হ্যাঁ বোধক, আমাদের সংক্ষিপ্ত আকারে একটি নট বসাতে হবে, এই জন্য আমরা নট বসাইলাম এখানে। এখানে হলো কি তাহলে? ইজেন্ট,
দ্যাট উইমেন, এখানে মহিলাদেরকে বোঝানো হয়েছে, মেয়েদের মহিলাদের থাকলে সেক্ষেত্রে আমাদের প্রোনাউন কী ব্যবহার করতে হয়, শি ব্যবহার করতে হয়। দ্যাট উইমেন ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এই বাক্যটির বা এই সেন্টেন্সটির ট্যাগ কোশ্চেন কী হবে, ইজেন্ট শি। এরপর দেখো দ্যাট ম্যান, মানুষের ক্ষেত্রে কি বসে, হি, এই যে আমরা এটা হি দিছি, এই যে অক্সিলারি ভার্বের কারণে এখানে অক্সিলারি ভার্ব বসাইছি, যেহেতু বাক্যটি হ্যাঁ বোধক এই জন্য নট বসাইছি। এরপর ম্যানের জন্য আমরা এখানে হি বসাইছি। এরপর আরেকটা জিনিস দেখো, দিস ইজ, এখানে দেখো দিস ইজ, ইজের দিসের পরে কোনো নাউন নাই, এখন এইটার অনুযায়ী আমাদের কী করতে হবে, সাবজেক্ট বসাতে হবে। দিস, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব বসাইছি। এরপর যেহেতু বাক্যটি হ্যাঁ বোধক, নট নাই এই জন্য, বা না বোধক কোনো ওয়ার্ড নাই সেই জন্য আমরা এখানে সংক্ষিপ্ত আকারে নট বসাইছি। আমরা এখানে বলে দিছিলাম যে দিসের পরে যদি কোনো নাউন না থাকে বা কোনো সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা এই দিসের পরিবর্তে ইট ব্যবহার করব। দিস এবং দ্যাটের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, ইট। এবং দিস, THESE, দিস থাকলে সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। দেখো এই যে দিস আর অ্যাপেলস, এখানে কোনো দিসের পরে কোনো নাউন বা কোনো একটা নাম নেই, এই জন্য আমরা এই দিসের প্রোনাউনটা হিসেবে আমরা প্রোনাউন কি ব্যবহার করব, প্রোনাউনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। আর এখানে যেহেতু আর দেওয়া আছে এই জন্য সংক্ষিপ্ত দের সাথে সবসময় আর বসে, এই জন্য আর বসাইলাম আমরা, যেহেতু বাক্যটি হ্যাঁ বোধক এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে নট ব্যবহার করলাম। দিস আর অ্যাপেলস, এই বাক্যটির বা এই সেন্টেন্সটির ট্যাগ কোশ্চেন হবে কি, আর এন্ড দে। এরপর দেখা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন অলওয়েজ, সর্বদা কি হবে, উইল ইউ হবে। এখন ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সবসময় ভার্ব দিয়ে শুরু হবে। একটা জিনিস মনে রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শুরু হবে। যদি কোনো বাক্য ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে সেই বাক্যটি হবে ইম্পারেটিভ। এই বাক্যের একটি মাত্র রুলস, সেটা হচ্ছে এখানে অটোমেটিক্যালি উইল ইউ বসবে, কোথাও অন্য কিছু বসবে না। যেমন বি ভার্ব, দেখো বি কেয়ারফুলি, সচেতন হওয়া, এই বি একটি ভার্ব এই জন্য এখানে অটোমেটিক্যালি উইল ইউ ব্যবহৃত হয়েছে। প্লিজ লিন্ট মি ইউর বুক, এখানে প্লিজ একটা চিহ্ন, দেখো এই প্লিজ শব্দটা থাকলেও সেখানে সেটা কি হয়, একটা ইম্পারেটিভ বাক্য হিসেবে গণ্য করা হয়। প্লিজ, রিকোয়েস্ট, এই ধরনের বাক্য। এই যে এখানে দেখো লিন্ট, এই লিন্ট দ্বারাই মূলত ভার্ব, এটা একটা ভার্ব, এই বাক্য দ্বারা যেহেতু বাক্যটি শুরু হয়েছে এটা হচ্ছে একটা ইম্পারেটিভ বাক্য। এই জন্য আমরা কোনো নিয়ম শৃঙ্খলা না মেনে, বা আমরা যেহেতু এখানে আমাদের অটোমেটিক একটা রুলস দেওয়া আছে যে সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা কোনো দিকে না খেয়াল করে শুধু উইল ইউ ব্যবহার করে দিলে আমাদের হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব, উইল ইউ ব্যবহার করব। আমাদের অন্য এখানে অক্সিলারি ভার্ব কোনটা, মেইন ভার্ব কোনটা, সাবজেক্ট কোনটা, এগুলো কোনো কিছু খোঁজা লাগবে না। এরপর দেখো 10 নম্বর কী দেওয়া আছে, প্রবাদ বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ প্রবাদ বাক্যে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট প্লুরাল মনে হলেও এগুলো সাবজেক্ট ইট ব্যবহার করতে হয়। দেখো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে অলটা যদিও সাবজেক্টকে প্লুরাল মনে হয়, প্লুরাল মনে হলেও আমাদেরকে কী ব্যবহার করতে হবে, ইট ব্যবহার করতে হবে। এই জন্য আমরা এখানে ইট ব্যবহার করলাম সাবজেক্ট হিসেবে। এরপর আমাদেরকে প্রথমে আমাদের দেখতে হবে অক্সিলারি ভার্ব, এই যেখানে আমরা অক্সিলারি ভার্ব ইজ, এখানে ইজ আছে এই জন্য ইজ বসালাম। যেহেতু বাক্যটা নেগেটিভ, এই যে এখানে নট দেওয়া আছে এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে এখানে নট ব্যবহার করি নাই। এবং এই যে অল দ্যাট গ্লিটার্স, চকচক করলেই শোনা হয় না, এখানে অল যেহেতু প্লুরাল মনে হলো এটাকে আমরা কি ব্যবহার করব, সিঙ্গুলার হিসেবে ব্যবহার করে, সিঙ্গুলার হিসেবে ধরে এখানে ইট ব্যবহার করব। তাহলে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে শোনা হয় না, এই বাক্য, এই প্রবাদ বাক্যটির ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন কী হবে, ইজ ইট। এরপর দেখো 11 নম্বর রুলসে কী দেওয়া আছে, বাক্যে ব্যবহৃত কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউন এর কাজ করে তাহলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট ইট ব্যবহার করা হবে। দ্য মাদার রোজ ইন হার, এখানে মাদার বলতে এখানে শি হওয়ার কথা, এখানে ইট কেন হলো এটা আমাদেরকে একটু জানতে হবে। এখানে বলা হয়েছে যে তার মাঝে মাতৃত্ব জেগে উঠেছিল। এই যে রোজ, এইটা হচ্ছে রেইসের পাস্ট ফর্ম, যেহেতু এখানে ভার্বের এই বাক্যটি পাস্ট টেন্স দেওয়া আছে এই জন্য আমরা এখানে প্রথমে কি নিয়ে আসলাম, ডিড নিয়ে আসবো, যেহেতু এখানে এই বাক্যে অক্সিলারি ভার্ব দেওয়া নাই। এই কারণে যেহেতু বাক্যটি হ্যাঁ বোধক এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে নট বসাইলাম। এখানে দা মাদার, এখানে মাদার বলতে মাকে বোঝায় না, এখানে হচ্ছে মায়ের যে মাতৃত্ব
এই মাতৃত্বটাকে মূলত বোঝানো হয়েছে। মাতৃত্ব বোঝানোর কারণে এখানে কি বসছে, ইট ব্যবহার করা হয়েছে। আর একটা জিনিস মনে রাখবা, এই যে মাদার হচ্ছে একটা কমন নাউন। দা প্লাস মাদার নাউন, কমন নাউন যখন থাকবে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে গণ্য করা হবে। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়। সেক্ষেত্রে প্রোনাউন কি ব্যবহার করা হয়, ইট ব্যবহার করা হয়। দেয়ার দ্বারা কোনো বাক্য শুরু হলে, ধরো আরেকটা জিনিস আমরা তোমাদেরকে এখানে ছোট্ট আকারে দিয়ে দিচ্ছি, দেয়ার দ্বারা কোনো বাক্য শুরু হলে ট্যাগ কোশ্চেনের প্রোনাউন হিসেবে দেয়ারই বসবে। যেমন দেয়ার ওয়াজ আ ট্রাফিক জ্যাম, এখানে আমাদের প্রথমে খুঁজতে হবে অক্সিলারি ভার্ব। আমরা অক্সিলারি ভার্ব খুঁজছি, পেয়ে গেছি এই যে ওয়াজ, এখানে ওয়াজ বসাইছি। যেহেতু বাক্যটি না বোধক না হ্যাঁ বোধক, এই জন্য সংক্ষিপ্ত আকারে আমরা কি বসাইছি, নট বসাইছি। এরপর আমরা বলছি যে যদি বাক্যের শুরুতে দেওয়ার থাকে তাহলে এখানে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে অন্য কিছু ব্যবহার করা লাগে না, সেক্ষেত্রে আমরা এখানে দেয়ার বসিয়ে দিব। তাহলে এই বাক্যে দেয়ার ওয়াজ আ ট্রাফিক জ্যাম, এই বাক্যের ট্যাগ কোশ্চেন হবে কি ওয়াজেন্ট দেয়ার। এরপর দেখো 12 নম্বর রুলসে কী দেওয়া আছে, আইদার অফ নেইদার অফ দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ কোশ্চেন এর সাবজেক্ট হিসেবে দে বসবে, ফলে ভার্বও প্লুরাল হবে। যেমন আইদার অফ দ্য গার্লস ইজ ইন্টেলিজেন্স, এই আইদার অফ দি এই যেখানে বলা আছে এটার অটোমেটিক্যালি কি বসবে, দে বসবে। এখানে দে দিছি। এখন এখানে ইজ আমাদের প্রথমে বসাতে হবে, এখানে ইজ না বসা আর কেন বসলো, ইজ বসায়নি এই কারণ হচ্ছে দের সাথে কখনো ইজ ব্যবহৃত হয় না। এম বসে হচ্ছে আয়ের ক্ষেত্রে, আর বাকি ক্ষেত্রে হচ্ছে ইজ ব্যবহৃত হয় থার্ড পার্সনের ক্ষেত্রে। আর যখন সাবজেক্টটা প্লুরাল হয় সেক্ষেত্রে দে ব্যবহৃত হয় সাবজেক্ট, তখন এই দের সাথে কখনো এম ইজ আর বসে না, আর বসে। এই জন্য আমরা এখানে ইজ থাকা সত্ত্বেও এখানে আমরা কি ব্যবহার করছি, আর। প্রথমে এই জন্য আমরা আর ব্যবহার করলাম, বাক্যটি যেহেতু হ্যাঁ বোধক এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে নট নিলাম, এবং আইদার অফের কারণে আমরা এখানে কি নিলাম, দে নিলাম। তাহলে এই বাক্যটি আইদার অফ দ্য গার্লস, এই বাক্যের আইদার অফ দ্য গার্লস ইজ দি ইন্টেলিজেন্ট, এই বাক্যের ট্যাগ কোশ্চেন কী দাঁড়ালো আমাদের, আরেন্ট দে। এরপর নেইদার অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট, আমাদের প্রথমে কি করতে হবে, ওয়াজটা এখানে বসাবো। এখানে আমরা আগে বসাবো না, আগে এই যে দে, নাইদার অফ এই জন্য আগে দে বসাইলাম। এখানে ওয়াজ, দের সাথে কখনো কি হয় না, ওয়াজ ব্যবহৃত হয় না, ওয়ার ব্যবহৃত হয়, যেহেতু প্লুরাল, এবং এই জন্য প্লুরাল অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। যেমন এখানে আর ব্যবহৃত হয়েছে, এখানে ওয়ার ব্যবহৃত হয়েছে। আবার দের সাথে কি হয়, হ্যাজ হয় না, দের সাথে কি হয়, হ্যাভ হয়। ওই যদি হ্যাভ হ্যাজ থাকতো তাহলে আমরা কি নিতাম, হ্যাভ নিতাম। এখানে ওয়াজ থাকার পরে আমরা কি নিছি, ওয়ার নিছি। কারণ হচ্ছে আমাদের সাবজেক্টটা কি প্লুরাল, এই জন্য আমরা প্লুরাল ভার্ব নিয়েছি। এখানে দেখো নেইদার নিজেই একটি নাবোধক শব্দ, এই জন্য আমরা এখানে সংক্ষিপ্ত আকারে নট বসাই নেই। নেইদার অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট, এই সেন্টেন্সটির ট্যাগ কোশ্চেন আমাদের কি হবে, ওয়ার দে। আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে নেইদার অফের কারণে দে বসাইছি, এই দের সাথে যেহেতু ওয়াজ বসে না এই জন্য আমরা কি বসাইছি, পাস্টের দুইটা ওয়াজ অ্যান্ড ওয়ারের মধ্যে ওয়ার বসাইছি। এরপর আমরা ক্লাসের সর্বশেষের দিকে চলে আসছি। আমাদের এই যে 14টা রুলস, এই 14টা রুলস নিয়েই মূলত তোমাদের ট্যাগ কোশ্চেন। আশা করি এই 14টা রুলসের বাহিরে ট্যাগ কোশ্চেন কোথাও থেকে আসবে না। এই ট্যাগ কোশ্চেন 14টা রুলস যদি মোটামুটি তুমি একটু মনোযোগ দিয়ে পড়ো, আশা করি সকল ট্যাগ কোশ্চেনের অ্যান্সার তুমি খুব সহজেই করতে পারবা। দেখো এখানে 13 নম্বর রুলসে কী দেওয়া আছে, বাক্যের শুরুতে আই থিঙ্ক, আই গেস, আই ফিল, আই হোপ, আই থিঙ্কস যদি থাকে সেক্ষেত্রে সাবজেক্ট এর পরের সাবজেক্ট অনুযায়ী কী হবে, ট্যাগ কোশ্চেন হবে। যেমন আই থিঙ্ক হি ইজ অনেস্ট, এই যে বাক্যটি আমরা প্রথমে কী বসাবো, অক্সিলারি ভার্ব। এই যে অক্সিলারি ভার্ব বসে, যেহেতু বাক্যটি হ্যাঁ বোধক এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে নট বসাইছি। এখানে কোথাও নট নাই এই জন্য হচ্ছে আমরা নট বসাইছি। আমরা বলছি যে আই থিঙ্ক, এই যে আই থিঙ্ক এর পরের সাবজেক্ট অনুযায়ী কী হবে, ট্যাগ কোশ্চেন হবে। তার মানে এই পরের সাবজেক্টটা কী দেওয়া আছে, হি, এই কারণে আমরা এখানে হি বসিয়েছি। এরপর দেখো আমাদের 14 নম্বর রুলসটি কী দেওয়া আছে, ইট ইজ আই, ইট ইজ ইউ, ইট ইজ হি ইত্যাদি দিয়ে যদি বাক্য শুরু হয় এবং এরপরে যদি হু বসে, এরপরে কি বসে, এই যে ইট ইজ আই, ইট ইজ ইউ, ইট ইজ হি, এরপরে কি বসে, একটা হু বসে, তখন হু এর পূর্বের সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন ব্যবহার করতে হয়। যেমন ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার, এখানে এই বাক্যের ট্যাগ
প্রথমে অক্সিলারি ভার্বটা খুঁজতে হবে। এই যে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে এম। আমি তোমাদেরকে বলে দিছিলাম এম যদি থাকে সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে আর ব্যবহার করব। এই জন্য আমরা এখানে সংক্ষিপ্ত আকারে আর নিয়েছি। এখানে তোমরা একটু ছোট হাতের দিয়ে নিবা, আমার এখানে বড় হাতের দিছি, তোমরা ছোট হাতের দিয়ে নিলে ভালো হবে আশা করি। এখানে এটা ছোট হাতের দিবা। এই যে এম এর কারণে এখানে আমরা কি নিচ্ছি আর। এখন আমরা তোমাদের বইলা দিছিলাম যে বাক্যটা যদি হ্যাঁ বোধক হয় সেক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত আকারে কি না বসাবো, নট। এই যে এখানে নট বসাইছি। আমরা বলে দিচ্ছি হু এর পূর্বের সাবজেক্ট, অর্থাৎ হু যে যে আছে এটার পূর্বের সাবজেক্ট, এখানে তো সাবজেক্ট দুইটা দেয় ইট এবং আই, আমরা এখানে কোনটা নিব কনফিউশনে পড়ে যাই। এই জন্য আমরা তোমাদেরকে বলছি হু এর পূর্বের, অর্থাৎ হু এর পূর্বে কোন সাবজেক্টটা আছে, এখানে হু এর পূর্বে আছে আই। এইখানে আমরা কোন সাবজেক্টে বসাবো, তাহলে আই। এই এম এর জন্য বসালাম আর, বাক্যটি যেহেতু হ্যাঁ বোধক এই জন্য সংক্ষিপ্ত আকারে নট বসেছি, এবং হু এর পূর্বের সাবজেক্ট অনুযায়ী এখানে আই দেওয়া আছে এই জন্য আমরা এখানে আই ব্যবহার করেছি। যেমন ইট, আরেকটা উদাহরণ আরেকটা দেখো, ইট ইজ ইউ হু ডিড নট সাম। এখন এই বাক্যের এই ভার্বটা কোনটা দেখো, এই বাক্যের ভার্বটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে ডিড। এখানে ডিড আমরা প্রথমে বসাইলাম। দেখো বাক্যটা যেহেতু হ্যাঁ বোধক, এখানে কোথাও নট নাই, এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে এখানে কি বসেছি, নট বসেছি। আমরা বলে দিয়েছিলাম যে হু এর পূর্বের সাবজেক্ট অনুযায়ী কি হবে, এখানে ট্যাগ কোশ্চেন হবে। যেহেতু এখানে দুইটা সাবজেক্ট ইট আর ইউ দেওয়া আছে, এখন তোমরা কনফিউশনে পড়ে গেছো কোনটা বসাইবা। এই জন্য হচ্ছে হু এর পূর্বের সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন হবে, যেহেতু এই জন্য আমাদের সাবজেক্ট কোনটা নিতে হবে, ইট আর ইউর মধ্যে ইউকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। এই যে আজকে আমরা তোমাদেরকে 14টা কি পড়ালাম, আর 14টা রুলস পড়াইলাম। এই 14টা রুলসের মধ্যে আশা করি সকল ট্যাগ কোশ্চেন থাকবে, এর বাইরে আমার মনে হয় না কোথাও ট্যাগ কোশ্চেন আছে। এই 14টা রুল যদি তুমি সুন্দরভাবে পড়তে পারো মনোযোগ দিয়ে এবং এই অনুযায়ী যদি প্র্যাকটিস করো, আশা করি ট্যাগ কোশ্চেন থেকে আসা প্রশ্নগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবা। আমাদের পরবর্তী যেই সকল ক্লাসগুলো আসবে, তোমাদের এসএসসি ইংলিশের সকল টপিকের উপর আমরা ইংলিশ ক্লাস দিব। আশা করি তোমরা সেই সকল ক্লাসগুলো দেখবে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।